জায়গায় নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পোশাক যে একটি ইবাদত, সেটার নাম হজ। এবং এই জন্য আমাদেরকে পৃথিবীর সবচেয়ে পবিত্র নগরী মক্কা নগরীতে যেতেই হয়। এক সময় মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে কোনো বাহনে করে হজে যাবে, এটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে। আর সেই দিক থেকে এক সময় মানুষ উটের পিঠে যেত, তারপরে আস্তে আস্তে যানবাহনের সৃষ্টি হলো, তারপরে এখন তো অত্যাধুনিক যানবাহন হয়েছে, আমরা কেউ বিমানে চলে যাই, কাছাকাছি যারা থাকে তারা গাড়িতে যায়। এখন সেই জন্য আজকে এক সময় লোক ছিল হজে, খুব কম লোক ছিল। এখন জনসংখ্যা বেড়ে গেছে পৃথিবীতে সব দেশে, হজের লোকও বেশি হয়েছে, হজ যাত্রী বেশি হয়েছে। তা সুন্দরভাবে এটাকে সম্পাদন করবার জন্য যে দেশে হজ হচ্ছে সেই দেশে এবং যেসব দেশ থেকে হাজিরা যাচ্ছে সেসব দেশের সাথে একটা সমন্বয় থাকা দরকার এবং একটা নীতি নিয়ম থাকা দরকার। আর সেই প্রয়োজনে বাংলাদেশও প্রতি বছরই সৌদি আরবের সাথে হজ মন্ত্রণালয়ের সাথে একটি নীতি নির্ধারণ করে সেখানে যেতে হয়। প্রতি বছরই নতুন করে নীতি নিয়ম করতে হয়। হজের আকার আকাম হজ সুন্দরভাবে সম্পাদিত করার ক্ষেত্রে মানুষের সুবিধার জন্যই এগুলো করতে হয়। সেদিক থেকে বাংলাদেশ পিছিয়ে নেই। এবছরও অন্যান্য বছরের ন্যায় হজ নীতি ঘোষণা হয়েছে। আমরা প্রথমত হজ নীতির উপরেই আলোচনা করব। আপনাদের প্রশ্ন আমরা সে বিষয়ে কামনা করবো, হজের উপরে কামনা করবো। হজের বর্তমান চাইলে প্রশ্ন আপনারা করতে পারেন। আমি প্রথমে আমাদের আলোচকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের এখানে আজকে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হজ অফিসার জনাব আলহাজ মোহাম্মদ ফজলুল হক বিশ্বাস রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরো রয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ হাবের সম্মানিত সভাপতি আলহাজ জামালউদ্দিন আহমেদ রয়েছেন। তো আমরা এই যে হজ করতে যাই, যখন লোক সংখ্যা কম ছিল, মক্কা নগরী পুরোটাই ছিল, তখন দুর্নীতি, অপরাধ বৃদ্ধি তেমন একটা ছিল না। যেটা ছিল সেটা ভয়ঙ্করই ছিল। মক্কা মদিনার রাস্তায় বা হাজিরা যাওয়ার সময় একটি সমস্যা হতো, সেখানে ডাকাতি বা লুটপাট এগুলো একটা সমস্যা এক সময় ছিল, সেটা অনেক আগের কথা। এখন আর সেগুলো নেই। এখন যে সমস্যাটা হাজির সাহেবদের হয়, থাকা খাওয়া এবং যাওয়া আসা, এগুলো নিয়ে একটা সমস্যা হয়। সেগুলো এক সময় হতো, সে হাজিরা সেখানে গিয়ে বাড়ি থেকে নেমে বাড়ি ঠিক করতো, কোন বাড়িতে নেবে, তারপরে একটা বাড়ি ঠিক করে হাজির সাহেবদেরকে উঠে। আমরা একটু ফোনটা নিয়ে বাকি কথা জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমি মদিনা থেকে ফোন করছি। আমাদের পক্ষ জানতে চাই, আমাদের এলাকায় একজন ইমাম সাহেব আছে, উনি বলতে সেগুলো বিপিনে হজ করা যায় না, কিন্তু বিপিনে হারাম, একটা হারাম দ্বারা একটা করে প্রশ্ন যেটা হারাম দ্বারা মানে বলে নাকি হারাম নিতে পারছে, এরকম কোনো কথা বলছে। কিন্তু তাহলে তো বিপিনে না এই সময় কিছু জানতে চাই। আমরা প্রশ্ন নিতে রাখতে বলছি। তো আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে তত লোকজন বেশি হওয়াতে এটা অপরাধের সৃষ্টি হলো। এর ভিতরে যারা ব্যবস্থাপনায় থাকে তাদের মধ্যে ছোটখাটো অপরাধ, অযোগ্যতা, অদক্ষতা, অজানা, দুর্নীতি এগুলো জায়গা পেতে থাকে এবং ব্যবসায়িক দৃষ্টিতে এটা চলে আসলো। যার কারণে সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে। সরকার মানুষকে সুন্দরভাবে হজ করবার জন্য এগুলো খবরদারি করতেই হয়। সরকারকে করতে গিয়ে প্রতি বছরই সরকার কিছুটা করে অপরাধ কমানোর জন্য, অপরাধ বৃদ্ধি বা দুর্নীতি এগুলো কমানোর চেষ্টা করতে করতে আমরা আজকে এ পর্যন্ত চলে এসেছি যে এখন অপরাধের সংখ্যা, দুর্নীতির সংখ্যা, প্রতারণার সংখ্যা বেশ অনেকটাই কমে গেছে। এবং সর্বশেষ আগামী হজের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে কি ধরনের হজ নীতি হলো, হাজিদের কল্যাণার্থে প্রতারণা থেকে বাঁচবার জন্য কি কি নিয়ম নীতি হলো, বিষয়গুলো সম্বন্ধে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান অতিরিক্ত সচিব আলহাজ মোহাম্মদ ফজলুল হক বিশ্বাস বলবেন। তার আগে যেভাবে প্রশ্নটি করলেন ছোট্ট কথা বলে দেওয়া যায়। শুনেন, এক সময় কিন্তু যখন রাইফেল আবিষ্কার হলো তখন ফতোয়া দেওয়া হয়েছিল এগুলো দিয়ে যুদ্ধ করা বেদাত, হারাম, তরোয়ার দিয়ে করতে হবে। যখন রেডিও আবিষ্কার হলো তখন এই দাদুল বাক্স দেখে সবাই ভয় পেয়ে এই হুজুরেরাই ফতোয়ার আবিষ্কার করেছিল যে এটাও হারাম। যখন টেলিভিশন আবিষ্কার হলো তখনও ফতোয়া দেওয়া হয়েছিল এটাও হারাম।
যখন ইংরেজি শিক্ষার প্রশ্ন আসলো তখন ওই ভারতবর্ষের এক শ্রেণীর আলেমরা ফতোয়া দিয়েছিল ইংরেজি বিদ্যা শিক্ষা করা হারাম, ওগুলো নাসারাল বিদ্যা। তো এইরকম হারাম ফতোয়া দেওয়ার প্রবণতাটা এটা কিন্তু একবারে শেষ হয়ে যায়। এখনো কিছু অল্প এবং খুব সংকীর্ণ লেভেলের কিছু লোক আছে তারা এগুলো বলে থাকে না, ছবি একটি ফ্যাক্টর। যেমন আজকে বিয়ে বাড়িতে ছবি তোলা হয়, একটা বিষয়ে শুধু আমি উপস্থাপন করি এক্সাম্পলের জন্য। বর কনের বিয়েটার ছবি তুলে রাখা হয়। এক সময় বিয়ে হতো, কাজই ছিল না, কিছু ছিল না। দুদিন পরে, 1 মাস 2 মাস 3 মাস পরে বর যদি অস্বীকার করতে এই মেয়েকে চিনি না, এর সঙ্গে আমার বিয়ে হয়নি, সাক্ষীদেরকে ম্যানেজ করে ফেললো, কি করবেন তখন? কোনো উপায় নাই, আদালতের বিয়ে করবেন। কিন্তু এখন ফটো, এই যে দেখুন বিয়ে হয়েছে, তাহলে এখন কাজে লাগলো কিনা ফটো? ঠিক তেমনি একজন হাজির জায়গায় আরেকজন সন্ত্রাসী চলে গেল, তার নাম আমি নুরুল ইসলাম ফারুকী হজের জন্য রওনা করলাম, আমি যেতে পারলাম না, আমার জায়গায় একজন সন্ত্রাসী চলে গেল, সে অন্যায় কাজ করলো, যার কারণে ছবির প্রয়োজন সরকারিভাবে, টেকনিক্যালি, সাইন্টিফিক, এটা সত্য যে ছবির প্রয়োজন। সুতরাং হজের ছবি বিলাসিতার ছবি নয়, এটা প্রয়োজনের জন্য এই ছবি, এটা বিরাট সংঘাত থেকে বাঁচার জন্য, বিরাট বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য, প্রতারণা থেকে বাঁচার জন্য এবং উগ্রবাদী যে জঙ্গিবাদী এসব কাজ থেকে বাঁচার জন্যই হচ্ছে ছবি। কারণ ওই লোকটাকে শনাক্ত করার জন্য যে এই লোকই সেই। এবং একটা লোক যদি সেখানে মরেও যায় তাহলে তারও তো প্রয়োজন আছে, কোন লোকটি মারা গেল তার ছবির দরকার আছে। বিভিন্ন কারণে ছবি তোলা নিঃসন্দেহে জায়েজ আছে হজের জন্য, না জায়েজ বলে কোনো কিছুই এখানে নাই। যারা এ ধরনের বলে থাকে তারা খুবই সংকীর্ণ। আমি এবার আমাদের সচিব মহোদয়ের কাছে যাবো যে বাংলাদেশ সরকার এবার হাজিদের কল্যাণার্থে সৌদি আরবের সাথে হজ নীতির ক্ষেত্রে কোন ধরনের নীতি অবলম্বন করবে। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে জাতীয় সাপেক্ষে 28শে অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়টিকে সামনে রেখে 28 ফেব্রুয়ারি বাংলাদেশের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, তার সঙ্গে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের একটা দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। সেই চুক্তি স্বাক্ষরের আলোকে আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি এবং এটার ধারাবাহিকতায় 21শে মার্চ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই হজ প্যাকেজটাকে আমি বলবো যে সেন্ট্রাল হজ প্যাকেজ ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে হজের যাবতীয় খরচ বাবদ দেখানো হয়েছে 3,03,424 টাকা। যারা বেসরকারি এজেন্টের মাধ্যমে হজে যাবেন তাদেরকে ওই 3,03,424 টাকা 20শে জুন তারিখের মধ্যে হজ এজেন্টের ব্যাংকে জমা দিতে হবে এবং একইভাবে যারা সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তাদেরকেও সমপরিমাণ অর্থ 20শে জুনের মধ্যে জমা করতে হবে। এখন আসলে আমরা কি চাচ্ছি? আমরা কিন্তু সবাই হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ হাব হজ এজেন্টের প্রতিনিধিত্ব করে, তাদের সুবিধা অসুবিধাগুলো সরকারের কর্তৃভূত করে, তার পরিপ্রেক্ষিতে আমরা একসঙ্গে আলোচনা পর্যালোচনা করে হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু, সুন্দর, সময় উপযোগী করার জন্য ব্যবস্থা গ্রহণ করি এবং তার আলোকে আমাদের যে জাতীয় হজ নীতি আছে সেটাকে কখনো আমরা সংশোধন করি, পরিবর্তন করি, সংযোজন করি। এই যে হাব এবং সরকারের যে সমন্বিত প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা পুরো হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু করতে চাই। কেন ব্যবস্থাপনাকে সুষ্ঠু করতে চাই সেটি কিন্তু আপনি আপনার ভূমিকাকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে হজ ব্যবস্থাপনাকে দুর্বৃত্তায়নের হাত থেকে আমরা রক্ষা করতে চাই। হাজিদের যে হক, হজযাত্রী যারা হজ করতে যাবেন, পবিত্র হজ করতে যাবেন, তাদের হকটাকে আমরা নিশ্চিত করতে চাই এবং কেউ যাতে কোনো আকারে প্রকারে কোনো প্রতারণা না করতে পারেন সেই প্রতারণার হাত থেকে হজযাত্রীদেরকে আমরা রক্ষা করতে চাই এবং একই সঙ্গে কিন্তু যারা হজ এজেন্ট আছেন তাদের স্বার্থটাকেও, তাদের যে উদ্দেশ্য এবং ব্যবসায়িক যে উদ্দেশ্য, এই দুটো বিষয়কে নিশ্চিত করার জন্যই আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে জাতীয় হজ নীতিতে কিছু কিছু বিষয়ে আমরা পরিবর্তন এনেছি। কি ধরনের পরিবর্তন এনেছি? যে আমরা আগে দেখেছি যে হজ ব্যবস্থাপনায় দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল কিন্তু এই মধ্যস্বত্বভোগীদের, এই কাফেলা লিডার, গ্রুপ লিডার, এদের দৌরাত্ম্যে কিন্তু যিনি প্রকৃত পক্ষে হজ দেবেন তিনি অনেক অসহায় অবস্থার মধ্যে থাকতেন, তাকে জিম্মি করা হতো এবং হজ এজেন্ট এবং তাদের
রোগী আর এজেন্টদের মধ্যে টাকা পয়সা লেনদেনের নিয়ে যে ফেতনা ফিসাদ যেগুলো থাকে এগুলো নিষ্পত্তি করতে আমাদের অনেক সময় পার হয়ে যায়। আমরা এটাকে ধরে নেই। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম শরীফপুর থেকে বলছিলাম। হ্যাঁ জি বলুন। আমি মাননীয় সচিব মহোদয়ের সাথে বলতে যাচ্ছি এবারের যোগাযোগ করা যারা হয়েছে সরকার পক্ষ থেকে সে বিষয়ে একটু জানতে পারছিলাম। হ্যাঁ, হজ প্যাকেজ সংক্রান্ত কিন্তু আমি বলছিলাম, আপনি হয়তো আপনার জবাবটা পেয়ে যাবেন। সেটা হলো যে আমরা হজ প্যাকেজ ঘোষণা করেছি জুন মাসের 20 তারিখে। আর আমাদের হজ প্যাকেজ এইবার হজ করতে একজন হজযাত্রীকে যে অর্থ প্রদান করতে হবে, খরচ করতে হবে, সেটা হচ্ছে 3,03,440 টাকা। এই 3,03,440 টাকার নিচে কমে কেউ হজে যেতে পারবেন না। কেউ যদি আপনাকে গিয়ে বলে যে আমি 2.5 লক্ষ টাকা কিংবা 2,80,000 টাকায় আপনাকে হজে পাঠাবো, সরকার ঘোষিত যে প্যাকেজ আছে 3,03,440 টাকা, এই টাকা দিয়ে আপনি কেন হজে যাবেন? আপনি কম টাকায় হজে যেতে পারবেন। তাহলে আপনি নিশ্চিতভাবে তো জেনে নেবেন যে আপনি প্রতারিত হচ্ছেন। প্রসঙ্গত আমি বলি আপনাকে আর একটু পরিষ্কার করার জন্য, এই 3,03,440 টাকা কিন্তু 20 জুনের মধ্যে যদি সরকারি ব্যবস্থাপনায় যান তাহলে ব্যাংকে জমা দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় গেলেও কিন্তু এজেন্টের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিংবা এজেন্টের হাতে এই পুরো টাকা উঠিয়ে দিয়ে তার কাছ থেকে মানি রিসিট দিতে হবে অথবা তার ব্যাংকে জমা দিতে হবে। তো এর কমে কেউ গিয়ে যদি বলে যে আমি কম টাকায় আপনাকে হজে নিয়ে যাব, তাহলে আপনি মনে রাখবেন যে আপনার এই টাকাটা কিন্তু এজেন্টের অ্যাকাউন্টে জমা হবে না, আপনি প্রতারিত হবেন এবং আপনি হজে যেতে পারবেন না। অতএব জেনে শুনে বুঝে যে আপনি উত্তম চমৎকার একটা গ্রামের মধ্যে যারা ঘুরে ঘুরে 2,80,000 60,000 এরকম হাজি সংগ্রহ করছে, করে এরা হজ করাবে, এদের ব্যাপারে সরকার কি কোনো? হ্যাঁ, অবশ্যই এই ধরনের যদি কোনো আমাদের কাছে আসে, ইনফরমেশন যদি আসে যে কেউ কম টাকা, ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে কিন্তু আমরা খুব কঠিন ব্যবস্থা নিয়েছি, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছি। কারণ যে আপনি হজে দেন, নিশ্চয়ই আপনার নিয়োজিত, আপনি কিন্তু এটা গ্রহণ করতে হবে। আপনি যদি বলেন যে আমি চিনি না, এই লোককে চিনি না, এটা বলে কিন্তু আপনি পার পাবেন না। আপনার এমন কাজ কি প্রয়োজন, এমন কি কাজ দায় যে আপনার পক্ষে হজযাত্রী জোগাড় করবে। অতএব ওই এজেন্টকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, তার লাইসেন্স বাতিল হবে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জেলা প্রশাসক মহোদয় এবং ডিএনওদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি এই ধরনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেন আইনি পদক্ষেপ গ্রহণ করে। কারণ সরাসরি এজেন্টকে যেখানে টাকা জমা দিতে হবে, থার্ড পার্সন একজন কাফেলা লিডার গ্রুপ লিডারকে আপনি টাকা জমা দিয়ে আপনি প্রতারিত হবেন কেন? এখন গ্রামগঞ্জে যারা থাকেন তারা তো নিয়মিত নিশ্চয়ই টেলিভিশন দেখেন। আমরা বিটিভিতে কিন্তু স্ক্রলের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে এই টাকা কমে হজে যেতে পারবেন না। আমরা পত্র পত্রিকায় দিচ্ছি এবং তিনি আমাদের যে নিকটস্থ যে ডিএনও অফিস আছেন, ইভেন চেয়ারম্যানদেরকেও আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়দেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি কেউ প্রতারিত হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করার জন্য। অতএব যিনি হজে যাবেন তারও কিন্তু দায়িত্ব আছে, তাকেও সচেতন হবে, তাকেও বুঝতে হবে যে আমি হজে যাব, নিয়োগ করেছি, কম টাকার প্রলোভনে প্রলোভিত হয়ে প্রলুব্ধ হয়ে আমি কেন ভাবতে পারবো, এই বিষয়টা কিন্তু তাকে বুঝতে হবে। অতএব কেউ যদি এই কথা বলেন যে আমি এটা জানি না, না জেনে শুনে আমি XYZ যে কোনো একজনের কাছে টাকা দিয়েছি, এটা কিন্তু গ্রাহ্য হবে না। এবং এই বিষয়ে আমরা কিন্তু খুব কঠিন মনোভাব নিয়ে কাজ করছি এবং এই ব্যবস্থাপনাকে সুন্দর সুস্থ উন্নত করার জন্য আমরা হজ এজেন্টদেরকে অনুরোধ করেছি নির্ধারিত সময়ে সৌদি আরবে গিয়ে বাড়ি ভাড়া করতে হবে। এই বাড়ি ভাড়া দিয়ে যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি আমরা হতে দেব না। নির্ধারিত সময়ে বাড়ি ভাড়া করে ওইখানে হজ মিশন আছে সেখানে রিপোর্ট করতে হবে। হজ মিশনের কর্মকর্তারা সেই বাড়িগুলো গিয়ে পরিদর্শন করবেন এবং সেই পরিদর্শন প্রতিবেদন আমাদের কাছে পাঠিয়ে দেন। অতএব বাড়ি ভাড়া নিয়ে আপনি যখন তাসদিয়া মানে বাড়ির ফিটনেস নিয়ে যখন আসবেন, আমরা কিন্তু কম্পেয়ার করে দেখব যে আদবেই আপনি ওই নির্ধারিত জায়গায় বাড়ি ভাড়া করেছেন কিনা। আর এক প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি, আপনি অন্য জায়গা থেকে বাড়ি ভাড়ার কাগজপত্র কিনে এনে ভিন্ন বাড়িতে তুলবেন, সেই পথ কিন্তু আমরা বন্ধ করে দিই, এটা হবে না। এটা যদি হয় সৌদি সরকারে কিন্তু সরাসরি হজ এজেন্টের যিনি থাকেন বা যিনি
চুক্তি অনুযায়ী উনি সরাসরি পাঠিয়ে কোনো কারণে দর্শাবে না এবং লাইসেন্স প্রক্রিয়া যেটা আমরা হাতে নিই কিন্তু অনেক সময় এই রাজনীতিতে দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যায় আর ব্যবস্থাপনা তাদেরকে যে আমরা ই করতে পারি না সৌদি সরকারি কিন্তু ব্যবস্থা নেই যে শিফটিং করবেন আপনি ফিডব্যাক করবেন অনুমোদিত পন্থায় সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে কেন আমরা কি তার কোনো প্রতিপক্ষ না যারা হজেতে আমরা চাই যে হজের যে অর্থ যেটা লেনদেন হয় সরাসরি তার সঙ্গে হবে হজের দেশের অ্যাকাউন্টে টাকাটা জমা হবে এই মধ্যস্বত্বভোগীরা যারা বিভিন্নভাবে প্রলুব্ধ করে সাধারণ মানুষকে গ্রামগঞ্জের মানুষকে তারা যাতে এটা না করতে পারে এরপরেও মনে করেন অর্থাৎ সংগ্রহ করার জন্য আপনি লোক নিয়োজিত করবেন আমাদের কোনো আপত্তি নেই আপনি করেন তাকে বেতন দেন কিন্তু পুরো জিনিসটা হ্যাঁ এজেন্ট পাঠ দিয়ে মধ্যস্বত্বভোগী ওই যিনি গ্রুপ লিডার দিয়ে আসছেন আমি অনেক সময় বলি যে দালাল হ্যান্ডেল করবে আর তার দিল্লি হয়ে যাবে হজরতের এটা করবো আমরা এখন ধরে নিয়ে কথা বলছি বলুন আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাই যে আমাদের বিদেশ থেকে আমরা কাজ করতে যেতে চাই তো বাংলাদেশ থেকে যখন কাজ করতে যেতে চাই তখন 15 দিনের জন্য আমরা প্যাকেজ নিতে চাই সাধারণত দেখি যে বাংলাদেশ থেকে 1 মাসের জন্য নিয়ে যায় বা 1 মাস 10 দিন তো আপনার 15 দিন হিসেবে যেতে চাই সেটা সম্ভব না সম্ভব না আমার এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে আরো এরকম রিপোর্ট এসছে সিঙ্গাপুরে যারা সিটিজেনশিপ যাদের পাসপোর্ট সিঙ্গাপুরের বা লন্ডনের তারা আমাদের দেশ থেকে হজ করতে আমাদের দেশের বাঙালিদের সাথে যেতে পারবে কিনা এটা একটা প্রশ্ন আর আমার বোন যেটা করেছে সেটা একটা প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বলতে প্রশ্নটা করেছেন আমি সেটাও প্রাসঙ্গিকভাবে আমি উত্তর দেব যারা ইমিগ্রেন্ট কেউ আমেরিকাতে ইমিগ্রেন্ট হতে পারেন সিঙ্গাপুরে হতে পারেন বিভিন্ন দেশের পাসপোর্ট হোল্ডার হতে পারেন কিন্তু বাংলাদেশি তারা হজে যেতে চান তাদের হজে যেতে কোনো বাধা নেই কিন্তু একটি বিষয় তাকে বলতে হবে তিনি যদি আমেরিকার ইমিগ্রেন্ট হন কিংবা কানাডার ইমিগ্রেন্ট হন ওই কানাডা এবং আমেরিকার দূতাবাস থেকে তাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট প্রোকিং করতে হবে যেহেতু তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের অভিবাসী সেই হিসেবে তাকে এটা করতে হবে এবং বিগত বছরগুলোতে হয়েছে সেই নো অবজেকশন সার্টিফিকেট সহ আমরা যদি পাসপোর্ট আমেরিকান পাসপোর্ট কিংবা কানাডিয়ান পাসপোর্ট যদি আমরা পাঠিয়ে দিই তাহলে আমরা ভিসা প্রকিউ করতে পারি এই ক্ষেত্রে কোনো বাধা নেই আর 15 দিনের প্যাকেজের যে বিষয়টি আপনি বলেছেন আপনি দেখেন আপনি 15 দিনের কথা বললেন কিন্তু আমি জানি না যে আপনি মদিনা মনোয়ারায় সে শান্তির জায়গায় নবীজি যেখানে ঘুমিয়ে আছেন সেখানে 40 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতে চান যদি 40 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতে চান যাওয়া আসা সহ 10 দিন আপনাকে মদিনাতে অবস্থান করতে হবে এরপরেও হজের রিচুয়ালস যেগুলো আছে সেগুলো যদি আপনি কমপ্লিট করতে চান আরো 8 দিন লেগে যাবে 18 থেকে 20 দিন কিন্তু এমনিতেই লেগে যায় এখন 15 থেকে 20 দিনের মধ্যে আপনি হজ সম্পন্ন করে বাংলাদেশে আসতে পারবেন কিনা বা আপনার জায়গায় সিঙ্গাপুর কানাডা বা যে দেশেরই আপনি অধিবাসী হন সেখানে আপনি প্রত্যাবর্তন পারবেন কিনা এই বিষয়টি আপনাকে যদি আপনি প্রাইভেট ব্যবস্থাপনায় যান তাহলে হজ এজেন্টের সঙ্গে সেটিং করতে হবে আর যদি সরকারি ব্যবস্থাপনায় যান তাহলে হজ অফিসারকে সেখানে যোগাযোগ করলে অবশ্যই এই ব্যবস্থাটা করে দেওয়া যাবে এই ইমার্জেন্সি বা আপনার গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে অবশ্যই আপনাকে সহায়তা করা হবে আবার ফিরে আসতেছি আমরা হাবের সভাপতি জনাব আলহাজ জামালউদ্দিন আহমদের কাছে যেটা মাননীয় সচিব বললেন যে তাদের হজ নীতি এবছর যেটা হয়েছে এটার সাথে আপনাদের সমন্বয় কতটুকু আছে এবং এই যে মাননীয় সচিব মহোদয় যেটা বললেন যে হাজিদের দুর্ভোগ বা কষ্টের বা প্রতারণার একটি অংশ হচ্ছে যে একবারে তসরিয়া বের করে 5 কিলোমিটার দূরে তসরিয়া বের করে তিনি কাছে রাখতেছেন সেখানে দেখা গেল তসরিয়া বিহীন বাড়িতে রাখতেছেন তো এইসব অসুবিধাগুলির ক্ষেত্রে এই যে ক্ষেত্রে বন্ধ করার ক্ষেত্রে হাজিদের কি ধরনের কল্যাণ হলো এবং সমন্বয় কতটুকু আপনাদের আছে রাজনীতির সাথে এই বিষয়টি একটু আলোচনা করুন। ধন্যবাদ সকল বিষয়ে ধন্যবাদ সকল দর্শক এবং সম্মানিত হজের এবং সম্মানিত হজযাত্রী যারা বিভিন্ন ভারত হজ যাওয়া ঠিক করেছে এবং আসলে আরো ধন্যবাদ দিচ্ছি আমাদের মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট হজের ব্যবস্থাপনার সাথে জড়িত সবাই বক্তব্য আন্তরিকতা নিয়ে আমরা হজ ব্যবস্থাপনা যেটা 2012-তে প্রণয়ন করছে আমাদের ক্যাবিনেটে নীতিমালা সেই নীতিমালা কিছু অংশ আমাদের টোটাল সত্তরে আমাদের অতিরিক্ত সচিব মহোদয় বলেছে আসলে এই 2012-এ
এবারে সর্বপ্রথম মন্ত্রণালয় এবং অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন তার সম্মানিত সদস্যদের মতামত দিতে এখানে আমার শুনতে আসছি যে বিভিন্ন অপরাধ এখানে হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, এগুলো মন্ত্রণালয় যারা ব্যবস্থাপনা আছে তারও এখানে আমার সম্মানিত আমার তবে হয়েছে কি হয়েছে যেটা উনি বললাম নামে বেনামে সমান গ্রামীগঞ্জের যারা সম্মানিত আমি কোনটা বলতে যেগুলো আমাদের এই স্যারের বিগত রিপোর্ট লাগবে হ্যাঁ ঠিক আছে শুনতে আর কথা শোনা যায়? হ্যাঁ শুনতে করতে পারি আমার পদের সাবজেক্ট না আমাদের আজকে যেহেতু আমরা সচিব মহোদয়কে আর সভাপতি মহোদয়কে সবসময় পাবো এবং আমাদের সামনে সেহেতু জাতির জরুরি একটি বিষয় হচ্ছে এই হজ নীতি। সুতরাং আপনারা এই প্রশ্নটাই আজকে করবেন এটি আমরা আশা করছি আমরা এবং এখানে যে জিনিসটা যে তারা সম্মানিত লোক তারা গ্রামের গঞ্জে অত্যন্ত হচ্ছে ছাত্রীদেরকে অধিক সুবিধা দেওয়ার সবকে কম মূল্য দেখিয়ে ছাত্রী কালেকশন আসলে পূর্ব সিস্টেমটা ছিল 21,000 টাকা মহল্লাটি জমা দিয়ে একটা এজেন্টকে বাইরে নিয়ে আসে সরকারি একটা কাগজপত্র আছে ওখানে সিগনেচার করতে হয় 15 দিনের ভিতরে সম্পূর্ণ টাকা দিচ্ছে বাইরাম কিন্তু 21,000 কিন্তু টাকা সিগনেচার করে দিচ্ছি ওই যে সরকারি আইনকে পালন করার জন্য সম্পূর্ণ টাকা দিচ্ছে। তো এই যে একটা মানে আমাদের ভিতর টানাপোড়েন এজেন্ট এবং ওই যে কার্যক্রম এই বিষয়টা লাস্ট কি হতো সবাই আগ্রহী সরকার মন্ত্রণালয় অ্যাসোসিয়েশন কোনো কারো করার কিছু নেই কেন খরচটা এখানে অনেকটা একটা এই হাজির সময় তো হয়তো 2 টাকা দিয়ে দিতে হবে কিন্তু তার টাকাটা এজেন্টের কাছে আসে তো কিছু আংশিক টাকা দিয়ে তো আমাদের টাকাগুলো হয়ে যায় তখন এটা দেখা গেছে 99% হাজিয়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। সালাম আলাইকুম কাছে বলুন আমি কাজীমুদ্দিন পড়ছি হাউজিং থেকে আজকে দিনটা আপনার কাছে আমার অনেক কষ্ট ছিল আজকে লাইনটা পাই না আমি কিন্তু লাইন পাই না ধন্যবাদ আপনার কাছে আমার প্রশ্ন হলো আমি যদি হজ করছি সৌদি আরব হাজার হাজার হাজিদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে কারো নলের কাছে হাজির আল হস্ত করা প্রয়োজনের তাই নয় হুজুর কাছে আপনাদের নতুন হাজির নাই আমরা কি করে অত পরিমাণে হয়ে গেলাম হাজ করে যাই হাজির আলহাজ দিয়া বলবেন এবং দিয়া বলবেন আপনার একটা ক্ষোভ আছে যে আগের জমানার বড় বড় আউলিয়া একরাম সকলে হজ করেছেন হাজি শব্দ আর একজন হাজি না লেখলে বড় অসন্তুষ্ট হাজি বলতে হয় আপনার খুব সঙ্গত কারণ নেই এবং আপনার সাথে আমরা একমত কেউ যদি ইচ্ছে করে নিজে হজ করেছেন প্রচার করবার জন্য হাজি লেখে বা আলহাজ লেখে এটা তার জন্য দৃষ্টিকোণ দূষণীয় হতে পারে অন্যেরা যদি কেউ বলে হাজির সাথে হাজি বলে ডাকে তাহলে সেটা তার দোষ নয় ডাকতেই পারে এটা ডাকা যেতে পারে এটাকে দোষ বলা যাবে না এর কোনো কোয়ালিফিকেশন সার্টিফিকেট এমন কিছু না তিনি পবিত্র জায়গা ঘুরে এসছেন তিনি একজন পবিত্র পার্সন সেই হিসেবে তাকে ওইভাবে ডাকা হয় বরং ওইভাবে ডাকলে তার ভিতরে অলৌকিকতার সৃষ্টি হবে আমি একজন হাজি মানুষ আমাকে খারাপ কাজের দিকে যাওয়া যাবে না
আমাকে দৃষ্টিকটু কাজ করা যাবে না। না স্যার, ওই যে উপরে পাখনাগুলো ভিতরে তো মিলে গেছে। সৃষ্টি হবে তাকে ভালো আর ওই যে হালকা পাখা ছিল ওটা ওই যে আমরা ওতলে যেই এটা ওনাদেরকে পায় বলে যদি বলে সে ভালো হয়ে যাবে। কিন্তু হাদিস প্রচার করবার জন্য আত্মপ্রচারের জন্য কেউ যদি এইভাবে নিজেরাই রাখে তার জন্য সেটা মুশকিল। তো এই ক্ষেত্রে 99% হাতিয়ে হতে পারে। এটা নিয়ে সরকার মন্ত্রণালয় সবাই আমরা শঙ্কিত থাকি। বিগত দিনগুলোতে যে ঘটনাগুলো হয়েছে এটা আপনারা বলেন। ইনশাল্লাহ এটা আমরা আজকে মন্ত্রণালয় আমার সময় তো হবে সবাই আজকে আমরা ঐক্যবদ্ধ ভিত্তিতে, যেমন আমরা ইডিএম করে এই নীতিমালাগুলো পাশ করেছি। যে নীতিমালাগুলো আমরা পাশ করেছি সেগুলো হাবের পক্ষ থেকে মন্ত্রণালয় পাশ করতে হবে এবং মন্ত্রণালয় হাবের ওই সুপারিশগুলোকে আমলে নিয়ে তারা অনুমোদন করবেন যে 19 মার্চ নীতিমালাটা পাশ আসলে একটা ক্ষেত্রে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সম্মানিত এজেন্ট যারা তারা ইচ্ছায় অনিচ্ছায় বা বিপদে পড়ে বা অজ্ঞতাবশত ভুল করে যদি কোনো কিছু তাদের হজ নীতির বাইরে চলে যায় বা হজ নীতির ব্যত্যয় ঘটে তাদের কাজে যায়, সেজন্য সরকার একজন এজেন্ট থেকে এভাবে পানিশমেন্ট করে বা যেভাবে দায় করে এই হজ এজেন্ট থেকে বাঁচাবার জন্য বা তাদের রক্ষা করবার জন্য তাদের কল্যাণ আপনাদের হাবে কি ধরনের আমি বলছি একটা কোন আসলে ফোনটা ধরে কি করবো যে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলুন কে বলুন কি বলুন হয়তো কেটে গেছে। এখন এটা সকলের সমান। যেমন সরকার চেয়েছিল মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছিল সরকারি অ্যাকাউন্টে হাতিদের টাকাটা দিতে। এটি কিন্তু আমার এজেন্টের একটা সংখ্যায় ছিল। তখন পূর্বের মন্ত্রণালয়ের কতগুলো যে বিষয় আছে এগুলো আমি এখন না বলাই কারণ যেহেতু আমরা এখন সবাই একটা আলহামদুলিল্লাহ আমি যে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অতিরিক্ত সচিব মহোদয়, আমার সচিব মহোদয়, আমার মন্ত্রী মহোদয় এবং জিজ্ঞাসা যারা আছে কনসুল এবং চিকিৎসা নিয়ে তাছাড়া নিয়ে সবাই ঐক্যমত্যে সুন্দরভাবে প্রশ্নটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটা করেছি। এটা ইনশাল্লাহ হাজিরায় তার অধিকার প্রতিষ্ঠা হবে। যে অধিকার বঞ্চিত হাজিরা 90% হাজি কিন্তু আমরা এশিয়ার ভিতর প্রথম স্থান হলেও যদি হজ ব্যবস্থাপনা কিন্তু একটা স্থানে রয়ে আমরা কিন্তু এটা খুব গভীরে আছে এটাকে জানে না হাজিরা এবং এজেন্টরা কিন্তু শিক্ষাগত কথা এটা কিন্তু যেটা আমরা আমার এখানে 20 জুন হাতের টাকা প্যাকেজ মূল্যের 50 টাকা জমা দিতে হবে। এটা নিয়ে প্রচার প্রচারণা আমরা চালাচ্ছি। আমি অনুরোধ করবো মন্ত্রণালয় যেন ভালোভাবে জনসচেতনতা আর আপনি একটা প্রশ্ন করেছেন যে মন্ত্রণালয় ছোটখাটো এখানে দেখেন আমাদের সচিব মহোদয় প্রশাসনিক দল উনি এবং আমি ছিলাম হালকা সমন্বয় করে কিন্তু ছোটখাটো আমি এই বিষয়ে আমি যদি অজ্ঞানতাবশত সেই ক্ষেত্রে কি রিলিজ তাকে দেওয়া দেখেন এই রিলিজ কিন্তু আমরা খোলা রেখেছি। আমাদের যদি প্রতীয়মান হয় যে অনিচ্ছাকৃতভাবে কোনো ত্রুটির মাধ্যমে কোনো কাজ যেটা হয়েছে সেটাকে কিন্তু আমরা উদার দৃষ্টিভঙ্গিতে দেখি এবং ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখি। কিন্তু ইচ্ছাকৃত একটা নমুনা আপনাকে বলি, আপনি হজের কথা বলে ওইখানে লোকজন দিয়ে যাচ্ছেন, আতঙ্ক পাচার করছেন, এটা ক্ষমার অযোগ্য একটা অপরাধ। এটা দেশের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি এবং সৌদি আরব বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নষ্ট করার জন্য যথেষ্ট